হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা মনিটরিং ক্লাসের একদম লাস্টের ক্লাস করতেছি। এটা শেষ হলে আমরা অবজারভেবিলিটির হয়তো 4টা ক্লাস হবে। এরপরে আর 4টা ক্লাসেই অবজারভেবিলিটি শেষ হয়ে যাবে। সো আমরা মনিটরিং এর আজকের পর্যায়ে শিখব হচ্ছে ইমেল নোটিফিকেশন, অর্থাৎ অ্যালার্ট ম্যানেজারটা শিখব। যে কখনো সিপিইউ যদি হাই হয়ে যায়, একটা নির্দিষ্ট আমি ব্যারিয়ার দিয়ে দিলাম যে 80% বা 90% সিপিইউ, 80%ই বেশিরভাগ দেয়া হয়। 80% সিপিইউ স্পাইক করলে যেন আমাকে অ্যালার্ট জেনারেট করে, আমার মেইলে নোটিফিকেশন আসে, এই ধরনের আর কি। তারপরে স্টোরেজের বিষয়টা, এখানে র্যামের বিষয় আছে, ঠিক আছে। সো এই বিষয়গুলো লিমিট ক্রস করলে যেন অ্যালার্ট জেনারেট করে, ঠিক আছে। সো এটার জন্য আমাদের এটা করা হয় অ্যালার্ট ম্যানেজার দিয়ে, ঠিক আছে। সো এখানে যদি আমরা একটা জিনিস একটু বোঝা দরকার, সেটা হচ্ছে অ্যালার্ট সিস্টেম আর্কিটেকচারটা বেসিক্যালি কি। ধরলাম আমার কাছে 100টা নোড আছে, 100টা লিনাক্স সিস্টেম বা উইন্ডোজ সার্ভার, উইন্ডোজ লিনাক্স সব মিলে আমার কাছে 100টা, যদিও বেসিক্যালি অনেক বেশি থাকে, আমি জাস্ট ধরলাম আর কি যে 100টা নোড আছে। একটা নোড ডাউন হলে বা সিপিইউ হাই হলে কিভাবে সেটা কনফিগার করব, ঠিক আছে। সো বেসিক্যালি এই সিপিইউ হাই বা র্যাম হাই, স্টোরেজ ফুল হয়ে গেছে, এই বিষয়গুলো নোড এক্সপোর্টার কিন্তু যদি আমার কাছে ধরলাম 100টা নোড আছে, তো 100টা নোডের মধ্যে 100টা নোডেই নোড এক্সপোর্টার কনফিগার করা থাকবে, ঠিক আছে। সো ওই নোড এক্সপোর্টটাই অ্যালার্ট ম্যানেজার যে সার্ভার থাকবে, সেন্ট্রালি যে অ্যালার্ট ম্যানেজার সার্ভার থাকবে, ওই নোড এক্সপোর্টারগুলো অ্যালার্ট ম্যানেজার যে সার্ভার আছে ওকে নোটিফাই করবে যে আমার সিপিইউ হাই হয়ে গেছে, তুমি অ্যালার্ট ফায়ার করো, ঠিক আছে। সেম এরকমই। সো অনেক সময় প্যাচ লাগে যে অ্যালার্ট ম্যানেজারটা কি তাহলে আমার প্রত্যেকটা সার্ভারেই নোডেই কনফিগার করতে হবে, বেসিক্যালি তা না, ঠিক আছে। সেন্ট্রালি একটা সার্ভারে অ্যালার্ট ম্যানেজার থাকবে, বাকিগুলোতে থাকবে হচ্ছে নোড এক্সপোর্টার, ঠিক আছে। এতটুকুই এই কথাটা এখানে বলছে। দুই ধরনের কম্পোনেন্ট আছে, এদের বসানো হচ্ছে নোড এক্সপোর্টার থাকবে প্রতিটি নোডে, আর প্রমিথিয়াস একটা সেন্ট্রাল জায়গায়, অ্যালার্ট ম্যানেজার, গ্রাফান এগুলো একটা সেন্ট্রাল জায়গায় থাকবে, ঠিক আছে। সো যেহেতু আমরা অ্যালার্ট ম্যানেজার কনফিগার করব, সেক্ষেত্রে আমাদের মাস্টার জিরোনকে আমরা অ্যাজ এ সেন্ট্রাল হিসেবে ডিফাইন করতেছি। সো মাস্টার জিরোন নোডে আমরা যাই, আমরা স্ক্র্যাচ থেকেই এখানে ওয়ার্কিং, আচ্ছা অ্যালার্ট ম্যানেজারটা ডিলিট করে দেই, যদিও এখানে কিছু নাই। সো এখানে আমরা অ্যালার্ট ম্যানেজারের যে প্যাকেজ আছে সেটা ডাউনলোড করব, ঠিক আছে। সো prometheus.io থেকে আমরা অ্যালার্ট ম্যানেজারের প্যাকেজটা নিয়ে আসব। সো এখানে wget কমান্ড দিয়ে আমরা এটা ডাউনলোড করতেছি, ঠিক আছে। আর একটু বড় করি wget, আর বাকি এতটুকু আমরা prometheus.io ওয়েবসাইট থেকে নিয়ে আসব, ঠিক আছে। সো wget দিলাম, ডাউনলোড হয়ে গেছে। যেহেতু এটা tar.gz ফাইলটাকে এক্সট্রাক্ট করব, সো tar হাইফেন, এগুলো আমরা অলরেডি দেখছি বা জানি, tar হাইফেন zx vf zip extract ভার্বোজ ফাইল, আমরা এটা কপি পেস্ট করে দিলাম। সো এটা tar হোক, tar হয়ে গেছে দেখলাম, এটা আমাদের এক্সট্রাক্ট করা ফাইল, আর এটা tar ফাইল, এটা ডিলিট করে দিয়ে আর লাগবে না। esc ডট
আমরা অ্যালার্ট ম্যানেজার ফোল্ডারে গেলাম, যাওয়ার পরে যেগুলো এই বিষয়গুলো আমরা এর আগেই অলরেডি পড়ছি বা শিখছি, যে বাইনারি ফাইলগুলো কোথায় দিব, ইউএসআর লোকাল বিনে, ঠিক আছে। সো আমরা দিয়ে দিব, সমস্যা নাই। তার আগে আমরা অ্যালার্ট ম্যানেজার নামে একটা ইউজার ক্রিয়েট করব। ইউজার অ্যাড হাইফেন সিস্টেম নো ক্রিয়েট হোম, এর কোনো হোম ডিরেক্টরি থাকবে না, ঠিক আছে। হাইফেন শেল বিন ফলস অ্যালার্ট ম্যানেজার, ঠিক আছে। সো এর শেলটা থাকবে হচ্ছে ফলস, অলরেডি এক্সিস্ট বলতেছে, তার মানে আমার ক্রিয়েট করা আছে, সমস্যা নাই। তারপরে আমরা ইটিসির মধ্যে অ্যালার্ট ম্যানেজার নামে একটা ডিরেক্টরি ক্রিয়েট করব, ঠিক আছে। সো করলাম mkdir -p ইটিসির মধ্যে অ্যালার্ট ম্যানেজার, দেন আমরা mkdir -p ডাটা অ্যালার্ট ম্যানেজার নামে একটা, এটা হচ্ছে টাইম বেজ রিলেটেড কোনো কনফিগারেশন যেন এখানে থাকে, এই জন্য আমরা করতেছি। আর বাকিটা তো ইটিসি অ্যালার্ট ম্যানেজার তো বাইনারি ফাইলগুলো ওইখানে শিফট করব, মুভ করবে, এই জন্য। সো আমরা এখান থেকে এলএস দিয়ে যদি দেখি, এমভি অ্যালার্ট ম্যানেজার আর একটা হচ্ছে এম টুল, এই দুটো কোথায় নেব, ইউএসআর লোকাল বিন, লোকাল লোকাল বিন। তারপরে এখানে থাকলো হচ্ছে অ্যালার্ট ম্যানেজার ডট ওয়াইএমএল, সো এটাকে আমরা শিফট করে নেব এমভি অ্যালার্ট ম্যানেজার ডট ওয়াইএমএল। এটা আমরা দিব কি তে, ইটিসি এইখানে অ্যালার্ট ম্যানেজারে, ঠিক আছে। আচ্ছা, অলরেডি লিখে ফেলেছি, ইটিসি অ্যালার্ট ম্যানেজারে, ওকে দিয়ে দিলাম। এলএস করে যদি দেখি, এখানে আমাদের আর এই রিলেটেড কোনো ফাইল নাই, ঠিক আছে। সো তারপরে আমরা কি করব, যে আমরা এই যে দুইটা ডিরেক্টরি বানাইছিলাম, এটাকে আমরা অ্যালার্ট ম্যানেজারের অনারশিপ দিয়ে দিব। সো সেটা কিভাবে, চেঞ্জ অনারশিপ হাইফেন আর রিকারসিভলি, ধরলাম অ্যালার্ট ম্যানেজার ক্লোন অ্যালার্ট ম্যানেজার, এই নামে যেহেতু ইউজার করছি, সো ইটিসি অ্যালার্ট ম্যানেজার, এটাকে দিব আর কি ডাটা অ্যালার্ট ম্যানেজার, ঠিক আছে। আমাদের আগে পারমিশন দেখে নেওয়া উচিত ছিল, এনিওয়ে সমস্যা নাই। এখন যদি আমরা এলএল করি, এখানে এলএল করলে দেখবো যে লং লিস্ট, এই দুইটার অনারশিপ চলে আসছে, অ্যালার্ট ম্যানেজার, ঠিক আছে, অ্যালার্ট ম্যানেজার ডট ওয়াইএমএল। এখন এই অ্যালার্ট ম্যানেজার এই নোডটাকে কিন্তু আমরা অ্যাজ এ সেন্ট্রাল হিসেবে কল করতেছি, ঠিক আছে। সো আমার হাজারো নোড যদি থাকে, ওই নোডগুলোতে শুধু নোড এক্সপোর্টার কনফিগার করা থাকবে, ঠিক আছে। আর ওই নোড এক্সপোর্টারের ইনফরমেশন গুলো তো এখানে থাকবেই। যাই হোক, এগুলো আমি তো সামনে কিভাবে করে সেটা দেখাবো ডেফিনেটলি। সো আমরা অ্যালার্ট ম্যানেজারের জন্য একটা সার্ভিস বানাবো, ঠিক আছে। সো ভিআইএম সার্ভিস কোথায় বানায়, ইটিসি সিস্টেম ডি সিস্টেম এইখানে, ঠিক আছে। যে নামে বানাবো সেটা হচ্ছে অ্যালার্ট ম্যানেজার ডট সার্ভিস, এই নামেই দেই। তারপরে এই কনফিগারেশনটা এখানে পেস্ট করে দিব। কি বলছে, একটা সার্ভিসের অলমোস্ট তিনটা অপশন থাকবে। একটা যখন আমরা একটা সার্ভিস বানাবো, তার ডেফিনেটলি তিনটা অপশন থাকতেই হবে, ঠিক আছে। একটা হচ্ছে ইউনিট সার্ভিস ইনস্টল, আমরা অনেক যখন এগুলো রেড হ্যাট ট্রাবল শুটিং এ মুখস্থ করতাম, তখন এইভাবে রাখতাম যে ইউএসআই, ঠিক আছে, ইউএসআই ইউনিট সার্ভিস ইনস্টল। সো ইউনিটে ডিসক্রিপশন রিলেটেড এগুলো থাকবে, এগুলোর এক্সপ্লেন কিভাবে, এগুলো এর আগে আমরা দেখছি। ইউজার অ্যালার্ট ম্যানেজার টাইপ সিম্পল, রিস্টার্ট অন ফেইলার, ঠিক আছে, কতক্ষণ 5 সেকেন্ড। তারপরে এক্সিকিউট করতে থাকবে ইউএসআর লোকাল বিন অ্যালার্ট ম্যানেজার, এখানে আছে কনফিগ ফাইল ইটিসি অ্যালার্ট ম্যানেজার
alert manager ডট ওয়াইএমএল, দেন ওয়েব লিসেন 00 যে কোনো হোস্ট থেকে 9093 পোর্টে লিসেন করবে। ঠিক আছে, সো এটা সেভ করলাম। সিস্টেম সিটিএল এনাবেল এই জিনিসটা alert manager ডট সার্ভিস হাইফেন হাইফেন নাও দিয়ে দেই। হাইফেন হাইফেন নাও দিলে কি হবে যে এনাবেল এবং স্টার্ট একসাথে হয়ে যাবে। সো আমরা নাও কেটে দেই, এনাবেলের কাছে গিয়ে আমরা স্ট্যাটাস অ্যাক্টিভ এন্ড রানিং। ঠিক আছে, একটা রিস্টার্ট মনে হয় দিতে হবে, কারণ এগুলো এর আগে আমি কনফিগার করছিলাম তো এই জন্য আসতে পারে। ঠিক আছে, এখন আর ফেল্ড নাই। সো আমাদের পোর্টটা ছিল 9093 তে। সো আমরা দেখি যে পোর্টটা লিসেন করতেছে কিনা। এসএস হাইফেন টিসিপি ইউডিপি নেটওয়ার্ক পোর্ট লিসেন গ্রেপ লিসেন করতেছে। ওকে ফাইন। সো এখন আমরা যদি ব্রাউজার থেকে দেখি যে 32 কনফিগার করা শিফট ইনসার্ট 9093। ঠিক আছে, অ্যালার্ট ম্যানেজারের পেজ অলরেডি আসছে এখানে। ঠিক আছে, এখন আমরা যদি সিডিটিসি প্রমিথিয়াস আমাদের তো একটা অ্যালার্ট রুল লাগবে। অ্যালার্ট রুল হচ্ছে বেসিক্যালি ওইখানে আমরা বলে দিব যে নোড এক্সপোর্টার তো ইনফরমেশন গুলো আনতেইছে। ঠিক আছে, সো আমরা অ্যালার্ট রুলে বলে দিব যে কি কি সার্ভিস আমাদের এখানে দিব, মানে ইনস্ট্যান্স ডাউন নাকি সিপিইউ হাই, স্টোরেজ লিমিট, এই ইনফরমেশনগুলো আমরা অ্যালার্ট রুল ডট ওয়াইএমএল ফাইলে আমরা বলে দিব। ঠিক আছে, সো এটা আমি ভিএস কোড থেকে ওপেন করি। ওপেন করে এটা এখানে একটু সময় লাগবে বিষয়টা বুঝতে, কারণ আসলে কপি পেস্ট জিনিসটা খুব একটা মানে কপি পেস্ট জিনিসটা ভালো না। যদি বুঝে কপি পেস্ট করা যায় তাহলে ঠিক আছে, বাট না বুঝে কপি পেস্ট করলে ট্রাবল শুটিং এ যখন হবে, আমিও খেয়াল করি যে অনেকেই যা আসে সেটা ডিরেক্ট এআই কে দিয়ে দেয়। হ্যাঁ, এটা হয়তো সমাধান হয়, কিন্তু সে সমাধানটা কিভাবে হয় সেটা আসলে বোঝা মুশকিল। সো আমি এই ফাইলটাতে ওয়েবএল ফাইলটাতে এটা পেস্ট করি আগে, তারপরে এক্সপ্লেন করতেছি। কন্ট্রোল ভি। আচ্ছা, সেখানে গ্রুপ বলছে কি অ্যালার্ট রুলের গ্রুপ শুরু, একাধিক গ্রুপ থাকতে পারে, প্রতিটার নিচে রুল থাকে। সো এটা আসলে রুলটা ঠিক আছে, সমস্যা নাই। মানে এটা এইখানে দিলে এক ধাপ পিছনে দিলেও হয়, সমস্যা নেই, কিন্তু এটাকে আবার এক ধাপ পিছাইতে হবে। ঠিক আছে, সো ইন্ডেন্টেশনের আমরা যেভাবে আছে ওইভাবে ইন্ডেন্টেশনটা করি, সমস্যা নাই। যেটা এখানে হয়েছে যে আমি একটা গ্রুপ বানাইলাম। ঠিক আছে, গ্রুপটা কি অ্যালার্ট নামের যে অ্যালার্ট রুলের যে গ্রুপ শুরু, অর্থাৎ কি কি অ্যালার্ট করবে তার গ্রুপ এখান থেকে শুরু। ঠিক আছে, সো নেম হচ্ছে অ্যালার্ট রুলস। ঠিক আছে, রুলস শুরু হচ্ছে এখান থেকে। প্রথম রুল হচ্ছে ইনস্ট্যান্স ডাউন। ঠিক আছে, যে প্রথম রুল কোন টার্গেট স্ক্রেপ করা না গেলে অ্যালার্ট। আচ্ছা, নেম অ্যালার্ট হচ্ছে ইনস্ট্যান্স ডাউন। এক্সপ্রেশন কি করবে,
আপ ইকুয়াল 0, অর্থাৎ আপ যতক্ষণ আপ ইকুয়াল অন আসবে, ঠিক আছে, লিনাক্স সিস্টেমে ধরে যে আপ ইকুয়াল অন, ততক্ষণ ঠিক আছে। যখন আপ ইকুয়াল টু 0 আসবে, কত 1 মিনিট ওয়েট করে থাকবে ফর 1 মিনিটের জন্য আপ ইকুয়াল 0, তখন ইনস্ট্যান্সটা ডাউন হিসেবে বা ডাউন হিসেবে অ্যালার্ট ফায়ার করে দিবে। দেন লেভেল কি করবে, সেভারিটি হচ্ছে ক্রিটিক্যাল, যেহেতু ডাউন হয়ে গেছে অবশ্যই ওকে ক্রিটিক্যালি ফায়ার করতে হবে। এখানে একটা বিষয় অ্যানোটেশনসে বলে দিতেছি, অ্যানোটেশনস হচ্ছে টিকা, ঠিক আছে। সো বাংলায় আমরা যেরকম টিকা লিখতাম, ঠিক আছে, কোনো কিছুর জন্য যে এটা টিকা। সো অ্যানোটেশনসে সামারি এন্ড পয়েন্ট ডলার লেভেলস ডট ইনস্ট্যান্স ডাউন, ঠিক আছে। এখানে আমি কিন্তু ওই ইনস্ট্যান্সের আইপি আমি বলে দিতে পারতাম, ঠিক আছে, বাট এখানে আমরা অ্যাজ এ ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করছি, ঠিক আছে, যেন যে কোনো ইনস্ট্যান্স ডাউন হলে আমাকে মানে প্রত্যেকটা নোডের জন্য যেন আমাকে না লিখতে হয়, ঠিক আছে। সো সেক্ষেত্রে আমরা অ্যাজ এ ভেরিয়েবল হিসেবে কল করে দিচ্ছি সেটাকে ডলার লেভেলস ডট ইনস্ট্যান্স ডাউন, ঠিক আছে। সো এখানে ডলার লেভেলস আসলে কি, সো আমি যদি ডকুমেন্টেশনটা এখানে আনি, যে যখন প্রমিথাস কোনো মেট্রিক সংগ্রহ করে তখন প্রতিটা মেট্রিকের সাথে কিছু লেভেল কি পরিচয়পত্রের মতো লাগানো, এগুলো দিয়ে বোঝা যায় এই ডাটাটা কোথা থেকে বা কার, ঠিক আছে, কোথা থেকে আসতেছে। যেরকম আমরা এসএসএল এক্সপায়ারের ক্ষেত্রে আমাদের প্রোব সাকসেস ইনস্ট্যান্স এইটা দিছিলাম, ব্ল্যাক বক্স পাবলিক। এখানে যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে অংশটাই হচ্ছে, অর্থাৎ এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতর যে অংশটা, ঠিক আছে, এটা হচ্ছে কি অন কাইন্ড অফ লেভেল, ঠিক আছে। যদি সহজ একটা এক্সাম্পল আমি এখানে বলি, যে আমার কাছে তিনটা ফোন আছে, ঠিক আছে, তিনটা ফোনে আমি একটা লেবেল বা স্টিকার লাগাই দিলাম, ঠিক আছে, যে এটা অমুকের ফোন, এটা অমুকের ফোন, এটা সুমনের ফোন, ঠিক আছে। এখন এই স্টিকারটাই হচ্ছে কি অন কাইন্ড অফ লেভেল, ঠিক আছে। সো আমি খুব সহজেই এই লেভেল ধরে আমি কিন্তু এটা কার ফোন সেটা বের করে আনতে পারতেছি। সো এখানেও সেম ওই কাজটাই করা হয়েছে, ঠিক আছে, যে লেভেলস আমি অ্যাড করে দিতেছি কার ইনস্ট্যান্সের, ঠিক আছে। সো ঠিক এইভাবে প্রমিথিয়াস যখন কোনো ওয়েবসাইট বা সার্ভিস চেক করে প্রতিটি ফলাফলের সাথে এরকম স্টিকার লাগিয়ে দেয়, যখন প্রথম স্টিকার ইনস্ট্যান্স কি ধরলাম agrotech.com, আছে ফলাফল দ্বিতীয় স্টিকার ইনস্ট্যান্স github.com, তাহলে কি দাঁড়াইলো, যে ডলার লেভেলস সেই স্টিকার সব লেভেলের বাক্স, ঠিক আছে, মানে লেভেলটা হচ্ছে সেই স্টিকারটা, অর্থাৎ সব লেভেলের যে বাক্স থেকে আমি মানে সব মানে লেবেল লাগিয়ে আমি একটা বাক্সতে রাখছি, ঠিক আছে, যেটা হচ্ছে ডাবল কি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে, ওইখান থেকে আমি তুলে নিয়ে আসতেছি, লেবেল ধরে আমি তুলে নিয়ে আসতেছি। সো লেবেল ডট ইনস্ট্যান্স যদি দেখি স্টিকার শুধু নামটা, তা স্টিকার ভ্যালুটা আমি তুলে নিয়ে আসতেছি পড়ে, ঠিক আছে। সো ডলার লেভেল ডট ইনস্ট্যান্স কোথা থেকে আসে যদি আরো গভীরভাবে দেখা হয়, যে কোন আলাদা জায়গা থেকে আসে না, এটা আসে সেই মেট্রিকের গা থেকেই, যেটার জন্য অ্যালার্ট ফায়ার করবে। এখানে বলছে যে এটা আসে সেই ম্যাট্রিক্সের নিজের গা থেকেই, যেটার জন্য অ্যালার্ট ফায়ার হচ্ছে, ঠিক আছে। সো এই ইনফরমেশন যদি আমরা দেখি, ইনফরমেশনটা এখানে পাবো না, বাট সার্ভারে যদি যাই প্রমিথিয়াস ওয়াইএমএল এ ভিএস কোড দিয়ে যদি ওপেন করি, ঠিক আছে, এখানে কিন্তু আমরা এই ইনফরমেশনগুলো বলেই দিছি, ঠিক আছে। সো এইগুলোকে এটা যদি ডাউন হয়ে যায়, ঠিক আছে, এটা ডাউন ধরলাম আমার এখান থেকে এটা ডাউন হয়ে গেছে এই সার্ভিসটা, অথবা যদি নোড এক্সপোর্টার থেকেই দেখি, ঠিক আছে, যে এখানে নোড এক্সপোর্টারের ইনফরমেশন দেয়া আছে, এখানে মাস্টার মাস্টার অর্থাৎ এই সার্ভার মাস্টার নোডেও নোড এক্সপোর্টার ইনস্টল করা আছে। সো নোড এক্সপোর্টার আইপি হচ্ছে 232,
এটাকে ও ডলার লেভেলস হিসেবে কল করতেছে, ঠিক আছে। আর ইনস্ট্যান্স বলতে তো এটাই ইনস্ট্যান্স, ঠিক আছে। সো কিভাবে বলে দিচ্ছে যে এখন এই সার্ভিসটা যদি ডাউন হয়ে যায়, যে এন্ড পয়েন্ট ডলার লেভেলস, অর্থাৎ ওই সার্ভিসটাকে ওর ট্যাগ থেকে ধরে নিয়ে বের করে আনতেছে, আর ইনস্ট্যান্স মানে ডাউন, অর্থাৎ এন্ড পয়েন্ট 172.17.0.232, ঠিক আছে, ডাউন। তারপর ডিসক্রিপশন, এটা তো এই ডিসক্রিপশনটা ডলার লেভেল ইনস্ট্যান্স মানে ওই আইপিটা অফ জব ডলার লেভেল জব হ্যাজ বিন ডাউন ফর 1 মিনিট, ঠিক আছে। সো এটা হচ্ছে কি করলো, ইনস্ট্যান্স ডাউনের ক্ষেত্রে। দেন এখন যদি ওয়েবসাইট ডাউন আসে কি করবে, এক্সপ্রেশন প্রোব আন্ডারস্কোর সাকসেস ইকুয়াল 0। আচ্ছা, এখানে আর একটা বিষয় যদি দেখি, এখানে এক্সপ্রেশন ইকুয়াল 0 কি করতেছে, মনে করুন প্রমিথিয়াসের ভেতরে আপ মেট্রিকটা এরকম অনেকগুলো এন্ট্রি জমা থাকে। সো কি করতেছে, যে আপ ইনস্ট্যান্স ও তো প্রমিথিয়াস তো সবসময় স্টেপ করতেছে, ঠিক আছে, একটা নির্দিষ্ট টাইম পর পর স্টেপ করতেছে। সো স্টেপ করে ইনস্ট্যান্স ধরলাম এটাকে স্টেপ করতেছে জব কি, এখান থেকে দেখি প্রমিথিয়াস, ঠিক আছে, জবের নাম কি, নোড এক্সপোর্টার ওয়ার্কার, জব নেম নোড এক্সপোর্টার মাস্টার, তারপরে এটার জব নেম জেনকিন্স ওয়েব মনিটরিং, ঠিক আছে। সো এই জব নেম ধরে ইনস্ট্যান্স এইটা জব নেম এটা ধরলাম নোড এক্সপোর্টার, এটা অন পাইছে, ঠিক আছে, প্রব করে ও অন পাইছে। সো অন মানে কি, অন মানে তো ডাউন না, এটাও অন পাইছে, ঠিক আছে। তো github.com এ প্রব করছে, সবগুলো অন পাইছে। তার যেহেতু এক্সপ্রেশন আপ ইকুয়াল 0 না পায়, কি পাইছে, আপ ইকুয়াল অন, তার মানে ওটা ওর কাছে ডাউন না। যখনই আপ ইকুয়াল 0 পাইছে তখন ও ধরছে যে এটা ডাউন। এখন ওকে একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে যে এতটুকু সময় ও চেক করবে, ঠিক আছে, তারপরে ডাউন। সো যখন এক্সপ্রেশন আপ ইকুয়াল 0 চেক করা হয়, প্রমিথিয়াস সব এন্ট্রি খুঁজে বের করে কোনগুলোর ভ্যালু 0, ঠিক আছে। সো দেখছে যেখানে জেনকিন্সের এন্ট্রি, এটা জেনকিন্স ওয়েব মনিটরিং, এটা এন্ট্রি 0, সো অ্যালার্ট ফায়ার করে দিছে, ঠিক আছে। সো এটাই হচ্ছে। তারপরে প্রমিথিয়াস এন্ট্রিটা তার সব লেভেল ধরে রাখে। রুল ফায়ার হলে প্রমিথিয়াস শুধু বলে না এটা একটা টার্গেট ডাউন, সে পুরো এন্ট্রিটাই লেভেল সহ মনে রাখে, ঠিক আছে। এখানে যে এন্ট্রিটা আছে এইগুলোকে সবগুলোকে অ্যাজ এ এন্ট্রি হিসেবে ও মনে রাখছে, ঠিক আছে, লেভেল ধরে মনে রাখছে। সো ওই লেভেলের ভিতরে যদি এখন এর বাইরে তো আমার কাছে আর কিছু নাই, ঠিক আছে, এখানে তো আর ফেসবুকের ইনফরমেশন নাই, ঠিক আছে। সো এই পুরোটাকেও অ্যাজ এ লেভেল হিসেবে ধরে রাখছে। সো এখানে যেহেতু আমি facebook.com এর ইনফরমেশন দেই নাই, সো ওটাকে মনে রাখবেন অবশ্যই, ফেসবুক ডাউন হলে ওর কাছে কোনো ইনফরমেশন আসবে না। সো এটাকেও অ্যাজ এ লেভেল হিসেবে ধরে রাখছে, অলওয়েজ এটাকে স্টেপ করতেছে। এর মধ্যে যেটা এক্সপ্রেশন আপ ইকুয়াল 0 পাচ্ছে, ও একটা নির্দিষ্ট সময় পরে অ্যালার্ট ফায়ার করে দিচ্ছে। এটাই হচ্ছে মেইন থিম, এটা এখানে বলছে আর কি, ঠিক আছে। তারপরে অ্যানোটেশন, এটা তো আমরা দেখলামই, ইনস্ট্যান্স লিখলে সেই বাক্স থেকে বের করে আনে, এটাও আমরা অলরেডি দেখছি। তারপরে এখানে ব্র্যাকেট দুইটা কেন, সো আসলে এটা একটা গো টেমপ্লেট সিনট্যাক্স, যে প্রমিথিয়াস বা গ্রাফানাকে বলে দেয় এটা ডাইনামিক ভ্যালু বসাবে। সো বেসিক্যালি এখানে কিন্তু ডাইনামিক ভ্যালুই বসাচ্ছে, ঠিক আছে। আমরা প্রত্যেকটার জন্য আলাদাভাবে ডিফাইন করে দেই নাই অ্যালার্ট রুলে, ঠিক আছে। আমরা ডলার দিয়ে অর্থাৎ অ্যাজ এ ভেরিয়েবল হিসেবে কল করছি, ঠিক আছে। সো এইটা হচ্ছে। আর এখানে কি বলছে, আচ্ছা ফর্ম টেমপ্লেটটা একটু দেখতে বুঝতে হবে, ঠিক আছে। ধরলাম আমার একটা ফর্ম টেমপ্লেট আছে, সেখানে কি লেখা আছে যে প্রিয় নাম, আপনার বিষয় ইত্যাদির ফলাফল প্রকাশিত হয়েছে, ঠিক আছে। সো
এখানে নামের জায়গায় আমার নাম অথবা আমার আমার কোনো ফ্রেন্ডের নাম, এখানে বিষয়ের নাম আমি দিয়ে দিলাম। সো এটা অ্যাজ এ টেমপ্লেট বা ফর্ম হিসেবে যদি একে কল্পনা করি, ঠিক আছে। সো এইখানে আমি আমার নাম দিলে আমারটা বোঝাবে, আমার ফ্রেন্ডের নাম বিষয় দিলে তার নাম বোঝাবে, ঠিক আছে। সো এটা অ্যাজ এ টেমপ্লেট হিসেবে এভাবে ও ধরে রাখতেছে প্রমিথিয়াসের কাছে। এবং এখানে ঠিক এইভাবে এন্ড পয়েন্ট ডলার লেভেলস ডট ইনস্ট্যান্স ডাউন, ঠিক আছে। এখন এই সাইটটা ডাউন হয়ে গেল, প্রমিথিয়াস এই টেমপ্লেট নিয়ে ডলার লেভেল ইনস্ট্যান্সের জায়গায় আসল ভ্যালু বেশি বসিয়ে দেয়, ঠিক আছে। তখন বোঝা যায় যে হ্যাঁ এটা ডাউন হয়ে গেছে। এটাই আর একটা সহজ এক্সাম্পল, এখানে ওই একই এক্সাম্পল দেয়া হয়েছে, ঠিক আছে। যে ক্লাসের স্টুডেন্টরা, তার মধ্যে একজন অনুপস্থিত আছে, ঠিক আছে, নাম সুমন, উপস্থিত না, ঠিক আছে। সো এটা এক্সপ্রেশন আপ ইকুয়াল ইকুয়াল 0 পাইছে, সেটাই আর কি এখানে বলছে যে সিস্টেমের খাতা থেকে সুমনের পুরো লাইনটা খুঁজে বের করলো, নাম শ্রেণী উপস্থিত যা একসাথে। এখন নোটিফিকেশনে লেখা হয়েছে নাম অনুপস্থিত, ঠিক আছে। সো সবগুলোকে ও লেবেলস হিসেবে ধরে রাখছে, এটাই আর কি। তারপর এটা টেমপ্লেটের সাথে তুলনা করছে, এটাও একই। এটা তো দেখলামই আমরা যে এখানে আমি যে নাম দেব যে ওই নামটা, সো এখানে যদি এক্সপ্রেশন আপ ইকুয়াল ইকুয়াল 0 পাইছে ধরলাম গিটহাবকে, সো এখানে বলে দিবে যে প্রিয় প্রিয় গিটহাব আপনার রেজাল্ট বের হয়েছে, ঠিক আছে, অর্থাৎ এটা ডাউন, এটা। তারপরে আমি জেনকিন্সের সার্ভিসটা ডাউন, এর আগের ক্লাসে আমরা জেনকিন্স যে 8080 পোর্টে রান করছিলাম, ওই সার্ভিসটা ডাউন। সো এইখানে বসায় দিবে যে এটা ডাউন, সেম এইটাই, ঠিক আছে। এরপরে যদি আমরা দেখি কি আছে, ইনস্ট্যান্স ডাউনটা গেল, ওয়েবসাইট ডাউন আসতেছি, হোস্ট আউট অফ মেমোরি, এটা আই থিঙ্ক হোস্ট আউট অফ ডিস্ক স্পেস, এখানে একটু উল্টাপাল্টা হয়েছে, হোস্ট আউট অফ ডিস্ক স্পেস, এগুলো লাস্টের দিকে আছে। সো এইটা যদি দেখি যে কি বলছে, যে অ্যালার্ট হোস্ট আউট অফ ডিস্ক স্পেস, অর্থাৎ আমি আমার কোনো একটা নোডে সি ড্রাইভের পরে আর কি, অনেক আমরা মাউন্ট করি না যে সি ড্রাইভ বলতেছি, মানে রুট পার্টিশনের পরে আরো অনেক পার্টিশন থাকে না, ওই রকম একটা পার্টিশনে আমার 100 জিবি বা এক টেরা ধরলাম 100 জিবি আছে, ঠিক আছে। সো 100 জিবি কোনো কারণে 90% ইউজড হইলে যখন আমার যেন আমাকে অ্যালার্ট ফায়ার করে, সেটা আমরা কিভাবে, সেটাই হচ্ছে হোস্ট আউট অফ ডিস্ক স্পেস। সো এখানে এক্সপ্রেশনে কি বলছে যে নোড ফাইল সিস্টেম অ্যাভেলেবল বাইটস, মাউন্ট পয়েন্টকে কি ধরছে, রুট, ঠিক আছে, ইনটু অন 100 ভাগ নোড ফাইল সিস্টেম সাইজ বাইটস, ঠিক আছে। এখানে কত অ্যাভেলেবল আছে এই রুট পার্টিশনে, আর নোটেবল সাইজ বাইটস, ঠিক আছে, এখানেও মাউন্ট পয়েন্ট হচ্ছে রুট। তারপরে এটা লেস দ্যান 50, ঠিক আছে। সো আমরা ফর 5 মিনিট ও চেক করবে, লেভেল হচ্ছে সেভারিটি ওয়ার্নিং দিবে, সো এটা ডেফিনেটলি ওয়ার্নিং দিবে, কারণ এখনো তো কিছু জায়গা আছে, মানে 50% জায়গা ফিল আপ হয়ে গেছে ধরলাম, এখনো তো 50% আছে, সো আমাকে ওয়ার্নিং অ্যালার্ট করবে। অ্যানোটেশনস এখানে ওই একই কথা, পোস্ট আউট অফ ডিস্ক স্পেস ইনস্ট্যান্স ডলার লেভেল ইনস্ট্যান্স, অর্থাৎ এই ইনস্ট্যান্সের ডিস্ক এত পার্সেন্ট হয়ে গেছে, ডিসক্রিপশন ডিস্ক ইজ অলমোস্ট ফুল, এরকম একটা মেইলে আমার আসবে, মেইল জেনারেট হবে, ভ্যালু ডট ভ্যালু লেভেলস ডট লেভেল ডলার লেভেলস। সো আমরা যদি আউট অফ ডিস্কের এই কথা এখানে দেখি যে আউট অফ ডিস্ক কিভাবে হলো, যদি একটা এক্সাম্পল টানি, নোট ফাইল সিস্টেম অ্যাভেলেবল বাইটস হিসাব করতেছি, মাউন্ট পয়েন্ট রুট ইন্টু 100 অন 100, এটা তো আমরা পড়লাম অলরেডি। সো এখানে কি বলছে, এটা আসলে ডিস্কের কত অংশ ফাঁকা আছে সেটা বের করার একটা ম্যাথ, ঠিক যেমন আমরা এর আগে এসএসএল এর হিসাব করছিলাম যে
আমাদের রানিং এসএসএলটা যখন ক্রিয়েট হয়েছে ওই সময় থেকে এখনকার সময় রানিং সময় থেকে বাদ দিয়ে একদিন হিসেবে আমরা আবার ভাগ দিব, ঠিক আছে? এটা ডেতে আনার জন্য যে এতদিন ভাগ ইয়ে আছে, আমরা যেভাবে এসএসএল এক্সপায়ার হিসাব করছিলাম সেম ওই রকমই আর কি। সো যদি আমরা একটু ভেঙে ভেঙে দেখি যে নোট ফাইল সিস্টেম অ্যাভেলেবল বাইটস, মাউন্ট পয়েন্ট হচ্ছে রুট, ঠিক আছে? এটা একটা মেট্রিক, অবশ্যই এটা একটা মেট্রিক, ঠিক আছে? এটা একটা মেট্রিক। সো কত বাইট জায়গা ফাঁকা আছে এখানে সেটা বলে, ঠিক আছে? সো আমি 100 জিবি নিছি, 100 জিবির মধ্যে কত ফাঁকা আছে ওইটা আমি নিলাম আগে। মাউন্ট পয়েন্ট রুট মানে শুধু রুট পার্টিশনের হিসেব, ঠিক আছে? তারপরে আসছে হচ্ছে নোট ফাইল সিস্টেম সাইজ বাইটস। সো নোট ফাইল সিস্টেম সাইজ বাইটস এটাও রুটের, এটা বলে রুট পার্টিশনের মোট সাইজ কত, ঠিক আছে? সো এখানে মোট সাইজ থেকে এটা থেকে মোট সাইজ ভাগ দিতেছে, দিয়ে তারপরে লেস দ্যান 50, এখানে আমি লেস দ্যান 50 দিতে পারি, 90 দিতে পারি, ঠিক আছে? বেশিরভাগ ক্ষেত্রে আমরা 80 বা প্রোডাকশন গ্রেডে 80 বেশি দেওয়া হয়, 80 90, 80 বেশি ইউজ করা হয়, 85 এনিওয়ে। সো ফাঁকা জায়গায় বাইট সংখ্যা 100 দিয়ে গুণ করা হচ্ছে। সেটা কিভাবে যদি আমরা দেখি, যদি একটা এক্সাম্পল ধরি, অর্থাৎ ফলাফল 50-এর কম, ঠিক আছে? মানে 50%-এর কম, এখানে যেহেতু লেস দেন ধরছি, 50%-এর কম জায়গা আছে, তাহলে এটা ট্রু হবে। এখন আমার সার্ভার রুট পার্টিশন হিসেবে যদি আমি যে এটা তো আমরা জানি বের করার জন্য এটা আমাদের লাগবেই, 1 কিলোবাইট হচ্ছে, অর্থাৎ 1000 বাইটে 1 কিলোবাইট, 1000 মানে 1024, বাট আমরা 24 ধরলাম না, সহজ জিনিসটাকে বিষয়টাকে সহজ করার জন্য আমরা 1000 ধরলাম। সো 1000 বাইটে 1 কিলোবাইট, তারপরে 1 মেগাবাইটে 1000 কিলোবাইট, দেন 1 গিগাবাইটে 1000 মেগাবাইট, অর্থাৎ 1000 মেগাবাইটে 1 গিগাবাইট, ঠিক আছে? তাহলে এটাকে যদি বাইটে আনি, ক্যালকুলেট যদি আমরা ধরি, এখানে যে 1 জিবি সো আমরা যেহেতু 30 জিবি হিসাব করতেছি, ঠিক আছে? যে ধরলাম ফাঁকা আছে 30 জিবি, মোট সাইজ হচ্ছে 100 জিবি, ঠিক আছে? সো সেটা যদি বের করি, সো আগে অ্যাভেলেবেল যেটা আছে, এটা অ্যাভেলেবেল আছে 30 জিবি। সো 30 জিবিকে যদি আমরা ধরলাম প্রথমে 1 জিবিকে আমরা বাইটে নিয়ে যাব, সেটা কিভাবে? এটা আমরা অলরেডি জানি, ঠিক আছে? সো 1 জিবি হচ্ছে 1000 মেগাবাইট। সো 1000 মেগাবাইট নিলাম, এর ভিতরে থেকে আবার 1000 মেগাবাইটকে এখন কিলোবাইটে যদি নিয়ে যাই, তাহলে 1000 কিলোবাইটে 1 মেগাবাইট, ঠিক আছে? এখন এখান থেকে আবার আমি নিলাম হচ্ছে 1 মেগাবাইটকে আবার শর্ট করি। সো 1000 কিলোবাইটে আবার হচ্ছে 1 মেগাবাইট। সো এখানে আরো 1000 দিলাম, ঠিক আছে? দেওয়ার পরে 1000 কিলোবাইটে কি আসলো, সরি 1000 বাইটে 1 কিলোবাইট আসলো। তাহলে আমাদের একক দশক শতক এনিও যেটা আসছে, সো এটার সাথে যদি আমরা 30 গুণন করে দেই, শিট কন্ট্রোল জেড আসবে না, আচ্ছা। সো 3 4 5 6 7 8 9, এটার সাথে আমরা 30 গুণন করে দিলাম, অর্থাৎ এটা হচ্ছে 30 জিবির হচ্ছে বাইটের কনভার্ট, ঠিক আছে? সো এইখান থেকে আমরা 100 জিবিরও সেম এভাবে আমরা ধরলাম, ধরে এখন যদি আমরা দেখি যে এটা হচ্ছে 30 জিবির ভাগ 1000 জিবি, যদি আমরা বের করবো হচ্ছে এইভাবে, ঠিক আছে? 100 জিবি, সরি। সো 100 জিবির আসবে হচ্ছে এটা, কপি করলাম, দেখি কন্ট্রোল ভি,
0.3, ঠিক আছে 0.3, এটা গুণন করব হচ্ছে 100, ঠিক আছে ইন্টু 100, ঠিক আছে। সো আমাদের 30 কিন্তু আসছে, ঠিক আছে 30 আসলো। নোড ফাইল সিস্টেম ইন্টু 100, নোড ফাইল সিস্টেম অ্যাভেলেবেল, নোড ফাইল সিস্টেম সাইজ বাইটস ইজ গ্রেটার দেন 50, তাহলে আমাদের এখানে অ্যান্সার আসলে হচ্ছে 50, ঠিক আছে। সো ফলাফল 30, ফলাফল 30, আর শর্ত কি ছিল আমাদের যে 30 লেস দেন 50, ঠিক আছে। এখন তাহলে কি হচ্ছে যে 30 লেস দেন 50, তো এটা তো ট্রু, 30 তো আসলে 50 থেকে কম, 30 কম 50 বেশি, তার মানে এটা সত্যি, ঠিক আছে তার মানে এটা অ্যালার্ট ফায়ার করবে, এটা এখানে বলছে। তারপরে হোস্ট আউট অফ মেমোরি, এটা তো গেল হচ্ছে হোস্ট আউট অফ ডিস্ক স্পেস, দেন হোস্ট আউট অফ মেমোরি, এটা সেম নোড মেমোরি অর্থাৎ র্যামের ইস্যু, হ্যাঁ নোড মেমোরি অ্যাভেলেবেল বাইটস স্ল্যাশ নোড মেমোরি টোটাল বাইটস ইন্টু 100 লেস দেন 25, ঠিক আছে। সো এখানে র্যামের কত পার্সেন্ট ফাঁকা আছে, ঠিক আছে এটাই যে নোড মেমোরি ম্যাম অ্যাভেলেবল বাইটস, কত র্যাম ফাঁকা আছে, নোড মেমোরি টোটাল সাইজ, ঠিক আছে কত টোটাল আমরা কত সেটাকে 100 দিয়ে গুণন করে যা পাবো সেটা লেস দ্যান যদি 20, অর্থাৎ এখানে যা দিয়ে দিব 20 বা 25 যেটাই দিব ওইটাও যদি এর থেকে কম পায় বেশি পায় এভাবে ও হিসাবটা করবে। সো আমরা যদি ধরি একটা র্যাম হচ্ছে 8 জিবি অ্যান্ড ফাঁকা আছে হচ্ছে 1.5 জিবি, ঠিক আছে ধরলাম। সো এটা ওই আগের হিসাবই বাইটে হিসাব করব, সো বাইটে হিসাব করার পর এখান থেকে আসছে হচ্ছে এটা হচ্ছে অ্যাভেলেবেল, মানে এটা এতটুকু অ্যাভেলেবেল আছে আর এতটুকু হচ্ছে আমার টোটাল, দেওয়ার পরে ইন্টু 100 করার পর এইটা আসছে, ঠিক আছে এতটুকু থেকে আসছে হচ্ছে এইটা ইন্টু 100 অর্থাৎ 18.75। সো ফলাফল কি হচ্ছে 18.75, শর্ত কি ছিল 18.75 লেস দেন 25। সো এটা তো সত্যি কথা যে আমার বলছি 25% এর কম হইলে, সো 25% কম 18.75 লেস দেন 25, এটা সত্যি, ঠিক আছে এটা এটা সত্যি অ্যালার্ট ফায়ার করবে, ঠিক আছে। তারপরে হাই সিপিইউ লোড, এটাও সেম, ঠিক আছে এখানে একটু বোঝার আছে যে পুরো লাইনটা যদি 80% এর বেশি ব্যস্ত থাকে 20% এর কম তাহলে অ্যালার্ট ফায়ার দাও, ঠিক আছে। সো এখানে একটু বুঝতে হবে, যদি এটা প্রথম দিকে আমিও বুঝতাম না, তারপরে এক্সাম্পল টেনে 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 তারপরে বিষয়টা ক্লিয়ার করছি। সো আমি জাস্ট ওই জিনিসটাই শেয়ার করছি আপনাদের সাথে যে যদি আমরা বাসার বিদ্যুৎ মিটারের কথা ভাবি, ঠিক আছে যেটা শুধু বাড়তেই থাকে, অর্থাৎ বাড়তে থাকে কি জন্য, আসলে থিওরি ক্লাসটা একটু বোরিং লাগে, কিন্তু আসলে এটা না বুঝলে কিন্তু মানে প্র্যাকটিক্যালি কিভাবে হচ্ছে ভিতরে কিভাবে অ্যালার্টটা ফায়ার করতেছে এটা ফিল করা পসিবল না, ঠিক আছে। সো আমাদের যখন বাড়ির যে বিদ্যুতের মিটার থাকে, ঠিক আছে ইউনিটটা কিন্তু কি হয় আস্তে আস্তে কিন্তু ইউনিট বাড়তেই থাকে, কখনো কিন্তু কমে না, ঠিক আছে। আমরা যদি সকাল 10টায় দেখলাম হচ্ছে মিটারে লেখা আছে 500 ইউনিট, ঠিক আছে। সো তারপরের দিন সকালে উঠে দেখবো কি যেটা কিন্তু 500 ইউনিটে থাকবে না, অবশ্যই 510 বা কিছু একটা ইউনিটে যাবে, তার মানে কি এটা ডে বাই ডে বাড়তেই থাকে, ঠিক আছে। সো এখানে 10টায় দেখছি 500 ইউনিট, 10টা 1 মিনিটে দেখতেছি 502 ইউনিট, ঠিক আছে। সো 1 মিনিটে কত খরচ হইলো, 1 মিনিট হচ্ছে 2 ইউনিট খরচ হয়েছে, ঠিক আছে। দুইটা রিডিং এর
বিয়োগ করলে বোঝা যায় কি রেটিং এ হিসাবটা বাড়ছে। সেম এই ইস্যুটাই কাজ করে হচ্ছে আমরা যখন সিপিইউ মনিটর করি যে সিপিইউ এর কত পার্সেন্ট ফাঁকা আছে, এই সেম এই টেকনোলজিটাই এই মেথডটাই কাজ করে হচ্ছে সিপিইউ এর বিষয়ে। সো আমরা দেখি যে এখানে লটা ছিল হচ্ছে সাম বাই ইনস্ট্যান্স আইডেল নোট সিপিইউ সেকেন্ডস টোটাল মুড ইকুয়াল টু আইডেল, 5 মিনিটের আইডেলটা নিবে, সেটাকে 100 দিয়ে গুণ করবে এবং লেস দেন 20 টু, অর্থাৎ যার রেজাল্ট বাড়াবে সেটা যদি 20 থেকে কম হয় তাহলে অ্যালার্ট ফায়ার করবে। ঠিক আছে, সো এটা আমরা দেখি একটু যে নোট সিপিইউ সেকেন্ডস টোটাল, এইটা ঠিক আছে, এটাই ওর মেট্রিক, সিপিইউ হিসাব করে এটাই মেট্রিক। নোট সিপিইউ সেকেন্ডস টোটাল নোড ইকুয়াল টু আইডেল, আছে নোড ইকুয়াল টু আইডেল। এটা বলে যে সার্ভার চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত সিপিইউ মোট কত সেকেন্ড ধরে আইডেল বা অলস বসে আছে, কোনো কাজ করেনি। ঠিক আছে, অর্থাৎ এখন যে সিপিইউটা অলসভাবে বসে আছে যে সেকেন্ড ধরে, ইন ফিউচার কিন্তু এই অলস টাইমটা কিন্তু আস্তে আস্তে বাড়বে, টাইমের এগেনস্টে বাড়বে। ঠিক আছে, ওই কথাটাই বলছে, এটা বিদ্যুৎ মিটারের মতোই শুধু বাড়তে থাকে। ঠিক আছে, এখন 10টা, এটা তো আমরা দেখলামই, 10টায় মিটারে লেখা ছিল 100 সেকেন্ড মোট আইডল টাইম, 10টা 5 মিটারে লেখা 1010 সেকেন্ড। ঠিক আছে, সো এই যে 15 সেকেন্ডে কিন্তু সিপিইউ এর আইডল টাইম কিন্তু বাড়ছে। ঠিক আছে, সো সেটা আমরা এই আইডল টাইম আইডল টাইম 10 সেকেন্ডের আইডল, তাহলে কি 10/15 অর্থাৎ 0.66 থেকে যদি আমরা এটাকে 100 দিয়ে গুণন করি তাহলে 66.7 আসলো। আচ্ছা, এখন এখানে আমি বেসিক্যালি এটা শিখছিলাম ইন্ডিয়ার ট্রেনার থেকে। আমি জিজ্ঞেস করছিলাম, আমার স্পষ্ট মনে আছে 3 বছর কি 4 বছর আগের অর্থাৎ এখানে 5M আসলে এটা কি। ঠিক আছে, সো 5M হচ্ছে এখানে, এটা আমি তারপর লিখে রাখছি যে আইডল রেট 5M, এটা আসলে কি। ঠিক আছে, সো এটা হচ্ছে দুইটা রিডিং এর একটা বিয়োগ করে। ধরেন এখানে এক্সাম্পলটা অবশ্যই সুন্দর করে বলা আছে, ঠিক যেমন বিদ্যুৎ মিটার উদাহরণে করলাম। 5M মানে হলো একটা সময়ের বাক্স, সেটা লাগবে না, সার্ভার থেকে গত 5 মিনিটের মধ্যে যত রিডিং আছে সেগুলো আমাকে দাও। কিন্তু আইডল রেট 5 মিনিটের ডেটা নিয়ে গড় করে না, শুধু ওই বাক্সের ভেতরে অর্থাৎ এই 5 মিনিটে যা যা আসছে। ঠিক আছে, এইগুলো নিয়ে দুইটা রিডিং নিয়ে একটা ও গড় হিসাব করে। তাহলে মানে প্রশ্নটা ছিল তাহলে 5 মিনিট লাগবে কেন? ঠিক আছে, সো 5 মিনিট এই জন্য লাগবে যে ধরি 10টা 4 30, 10টা 4 মিনিট 30 সেকেন্ডে এত পাওয়া গেছে। ঠিক আছে, হিসাব করলে আইডল রেট পাওয়া গেছে হচ্ছে এইটা। এখন 10টা 4 45 সেকেন্ডে ডাটা মিসিং বা স্ক্রেপ করছে, সেটার কারণ হচ্ছে ধরলাম হতে পারে এখানে কোনো নেটওয়ার্কিং এর ইস্যু ছিল। ঠিক আছে, বাট 10টা 5 অর্থাৎ আর 15 সেকেন্ড পরে 2000 পাওয়া গেছে। অবশ্যই আইডল টাইম তো ডে বাই ডে বাড়বে। ঠিক আছে, কারণ টাইমের এগেনস্টে আইডল সেকেন্ড কিন্তু বাড়তেছে, এটাই। সো 2000 পাওয়া গেছে। ঠিক আছে, তাহলে পার্থক্য কত হয়েছে? 20। এখন আমি যদি আইডল টাইম কম দিতাম, ঠিক আছে, 1 মিনিট দিলাম, এখন এই 1 মিনিটে যদি এই যে এই ডাটাটা যে মিসিং গেল, তখন এই 1 মিনিটের মধ্যে আমরা এটা ধরতে পারতাম না। ঠিক আছে, এই জন্য টাইম 5 মিনিট বা 1 মিনিট আসলে দেওয়া যায় না। ঠিক আছে, কারণ ওই সময় যদি নেটওয়ার্কিং এর কোনো ইস্যু থাকে তাহলে সিপিইউ ওই আইডল টাইমটাকে ক্যালকুলেট করতে পারবে না, প্রমিথিয়াস। এই জন্য 5M 5 মিনিট দেওয়া হয়েছে। এইটা এখানে যদি উইন্ডো ছোট করে রাখা হতো 1M,
আর মাঝে ডেটা মিস হতো, তাহলে বাক্সের ভেতরে তুলনা করে দুইটা পয়েন্ট পাওয়া যেত না, ঠিক আছে, নো ডাটা এরর। কিন্তু 5M বড় হওয়ার কারণে দুইটা রিডিং, অর্থাৎ একটা হারাইলেও বাক্সের ভেতরে পুরনো একটা রিডিং, অর্থাৎ এই টাইমটাতে ঠিক পাওয়া যাবে আর তাদের হিসাব করা যাবে। সো পার্থক্য কি? আমাদের পার্থক্য দাঁড়াইলে হচ্ছে 20, সময়ের ব্যবধান 30 সেকেন্ড, ঠিক আছে। এখান থেকে এটার ব্যবধান হচ্ছে 30 সেকেন্ড, 30-তে শুরু হয়েছে, 5-এ গিয়ে শেষ হয়েছে, 30 সেকেন্ড। সো আমরা যদি আইডল রেট বের করি 20/30 কি বের হচ্ছে 0.6 সেকেন্ডে। এখানে এটাকে 100 দিয়ে ইন্টু করলেই ইনফরমেশন বের হয়ে আসবে, ঠিক আছে। তারপরে আসছে কি যে সাম বাই ইনস্ট্যান্স কেন লাগে, ঠিক আছে, এইখানে এই সূত্রটা, এখানে সাম বাই ইনস্ট্যান্স, ঠিক আছে। এটা কেন লাগতেছে? একটা সার্ভারে সাধারণত একাধিক সিপিইউ বা কোর থাকতে পারে, ঠিক আছে। যদি আমরা দেখি যে এইখানে এই স্টপ দেই, ঠিক আছে, এই স্টপ দিলে কি দেখাচ্ছে যে 1.2%, অর্থাৎ প্রত্যেকটার আইডল টাইম কিন্তু সিপিইউ বের করে দিচ্ছে, প্রত্যেক সেকেন্ডে ক্যালকুলেট করে বের করে দিচ্ছে যে আমার এখানে সিপিইউর, অর্থাৎ একটা সার্ভার তো একটা কোর নিয়ে কখনো হবে না, ঠিক আছে, অবশ্যই একের অধিক কোর দিতে হবে। সো আমার এখানে 0 থেকে 19 অর্থাৎ 20 কোর আছে, ঠিক আছে। সো 20 কোরের ভিতরে প্রত্যেকটা সিপিইউর 0, 1, 2, তারপরে 3, 4, 5 প্রত্যেকটা সিপিইউ এর ক্যালকুলেট করে আইডল টাইম কিন্তু দিতেছে, ঠিক আছে। সো অর্থাৎ 1.9%, 1.2% 0 থেকে ইউজ হইতেছে, বাকিগুলো আইডল আছে। সো এই সময়ে কতটুকু আইডল আছে, আবার সময় যখন বাড়তেছে এই আইডল টাইমটা তো বেড়ে যাচ্ছে, ঠিক আছে। সো এই টোটালটা কনফিগারেশন করে নিচ্ছে ও। আমরা এতক্ষণ যেভাবে করলাম যে এটাই যে সাম বাই ইনস্ট্যান্স কেন লাগে, একটা সার্ভারে একাধিক সিপিইউ, কোর 1, কোর 2, যেটা আমরা এখানে দেখলাম, ঠিক আছে, এটা একটা কোর, এটা একটা কোর, এটা একটা কোর, এইভাবে এখানে 20 কোর আছে, ঠিক আছে, যে একাধিক কোর থাকে, ঠিক আছে। প্রতিটা কোরের জন্য আলাদা আইডল রেট পাওয়া যায়। সাম বাই ইনস্ট্যান্স দিয়ে সব কোরের আইডল রেট যোগ করে, ঠিক আছে, সাম বাই ইনস্ট্যান্স দিয়ে সব কোরের 20 যে কোর আছে, অথবা 4 কোরের ধরলাম একটা সার্ভার আছে, তো সব কোরের আইডল টাইম যোগ করে, ঠিক আছে, প্রতিটি সার্ভারের জন্য একটা মোট সংখ্যা বানানো হয়, ঠিক আছে। সো শেষ ধাপ, এটা তো 100 দিয়ে গুণন করে, যদি এটা লেস দ্যান 20 হয় তখন অ্যালার্ট ফায়ার করবে। সো পুরো উদাহরণ যদি একসাথে দেখি, যে কোর 0-তে আছে, আবার আমরা এখানে যাই, কোর 0-তে আছে 3.8, 1.9 এইভাবে আসতেছে। সো আমরা যদি এখানে দেখি কোর 0-তে আছে 0.10, অর্থাৎ 10%, কোর অনে 5%, 0.5, এটাকে 100 দিয়ে, এই যে এখানে 100 দিয়ে গুণন করতেছে, এই যে 100, ঠিক আছে। প্রত্যেকটা কোরের ইনফরমেশন এভাবে বের করে নিয়ে 100 দিয়ে গুণন করতেছে, ইনটুটা কেটে গেছে, 100 দিয়ে গুণন করতেছে। সো এভাবেই 10% বের হয়েছে, 10% আইডল আছে, 5% আইডল আছে, 30%, প্রত্যেকটা কোর থেকে, কোর 3 থেকে 2% আইডল আছে। সো পুরোটা যোগ করে কি করতেছে, মোট শতাংশ 10, 20, 10, 5, 10, 5, 3, 2, অর্থাৎ টোটাল 20, ঠিক আছে। এটাকে 100 দিয়ে গুণন করলে 20। সো 20 লেস দ্যান 20 আমাদের শর্ত অনুযায়ী, 20 লেস দ্যান 20, এটা একটা মিথ্যে কথা, সমান কিন্তু কম না। বাট আমরা যদি হিসাব করার জন্য 15 নিতাম, অর্থাৎ এমনভাবে আমরা মানে আইডল টাইম যদি 15 ধরতাম, তাহলে 15 লেস দ্যান 20, তো কথাটা তো সত্য, 15 তো আসলে 20 থেকে ছোট, ঠিক আছে। তখন এই যে 15 লেস দ্যান 20 সত্যি, তখন অ্যালার্ট ফায়ার করবে, সিপিইউ বেশি, ঠিক আছে, কারণ প্রায় 80%, ও 15% আছে, কারণ 80% ইউজ হচ্ছে, ঠিক আছে। কিন্তু আমাদের দেয়া ছিল কত, 85% ইউজ হচ্ছে, আমাদের দেয়া ছিল হচ্ছে 80% এর ভিতরে।
সো এটা অ্যালার্ট ফায়ার করবে। সো আমি কতটুকু সিপিইউ এর বিষয়টা বুঝাইতে পারছি জানি না। যদি বোঝায় কোনো সমস্যা থাকে, এখন তো এআই এর ইয়ে, তারপরে আমাকে ইউটিউব চ্যানেল প্রশ্ন করতে পারেন, আমি আবার বুঝাই দিব, সমস্যা নেই। সিপিইউ এর ইস্যুটা একটু বুঝতে হয় আর কি। আবার আমি আমি আর কি বোঝার চেষ্টা করি, আপনারা কপি পেস্ট করলেও করতে পারেন, ঠিক আছে। কারণ এত আসলে সবার মানে সবার বলতে কি মানে সবকিছু বোঝা দরকার নেই, মানুষের মধ্যে হ্যাপিনেসও দরকার আছে, এত বুঝে কি হবে। যাই হোক, তারপরে সার্ভিস আনঅ্যাভেলেবেল, এটাও সেম একই ইস্যু, ঠিক আছে। আপ সার্ভিস আনঅ্যাভেলেবেল যদি এখানে দেখি, আপ ইকুয়াল টু জব নোড এক্সপোর্টার, অর্থাৎ এই নোড এক্সপোর্টার যে আমাদের জবের নামটা আছে ওটাকে স্টেপ করতেছে, ইকুয়াল ইকুয়াল যখন জিরো পাবে তখন সেভারিটি ক্রিটিক্যাল, অ্যানোটেশন সার্ভিস আনঅ্যাভেলেবেল ইনস্ট্যান্স দিয়ে ডলার লেভেল ইনস্ট্যান্সকে কল করে দিচ্ছে, এটা আগে আমরা দেখলাম। তারপরে হাই মেমোরি ইউজেক, এটা তো আমরা অলরেডি দেখলাম, ঠিক আছে। ফাইল সিস্টেম ফুল, এটাও একই সূত্র, ঠিক আছে, এটাও একই সূত্র। হাই মেমোরি ইউজেক, এটাও একই সূত্র, ঠিক আছে, মেমোরির জন্য অর্থাৎ র্যামের জন্য। সার্ভিস আনঅ্যাভেলেবেল, এটাও দেখলাম। হাই সিপিইউ লোড, এটা একটু কঠিন ছিল যদিও, ঠিক আছে। এই যে সূত্রটা এখানে বলছে সাম বাই ইনস্ট্যান্স আইডেল সেকেন্ডস টোটাল নোড আইডেল 5 মিনিটেরটা নিবে। 5 মিনিটেরটা এই জন্য নিবে যেন ওর ভিতর থেকে একটা ছুটে গেলেও সমস্যা নাই, ওর দুইটা লাগবে, ঠিক আছে, দুইটা থেকে ক্যালকুলেশন বের করতে পারবে। ফর 5 মিনিট এটা দেখবে, দেখার পরে ও সেভারিটি একটা ওয়ার্নিং জেনারেট করে দিবে। দেন এখানে অ্যানোটেশনস দেওয়া হয়েছে, সিপিইউ লোড ডিসক্রিপশন, ঠিক আছে, এইভাবে ডিসক্রিপশন যাবে। দ্য সিপিইউ লোড ইজ লেস দ্যান 80। তারপরে কি আছে, হোস্ট আউট অফ ডিস্ক স্পেস, এটা তো আমরা অলরেডি পড়লাম, এটাও পড়ছি, সেম সূত্র। নোট ফাইল সিস্টেম এবার কতটুকু রুটের, হ্যাঁ এটা পড়ছি আমরা। দেন হোস্ট আউট অফ মেমোরি, এটাও নোট মেমোরি অ্যাভেলেবেল যতটুকু আছে, টোটাল কতটুকু আছে এটাতে ইনটু করবে, যদি এর থেকে 20% লেস দ্যান 25 হয় অ্যালার্ট জেনারেট করবে, এইটাই। তারপরে ওয়েবসাইট ডাউন, এটা তো প্রোব সাকসেস 00, আমাদের প্রমিথিয়াস ওএমএল ফাইলে যে ওয়েবসাইট আছে ওটাকে যদি প্রোব সাকসেস, এইখানে এই সাইটটা ডাউন হবে ধরলাম, এখানে জেনকিন্স এটা একটা ওয়েবসাইট মনিটরিং, সো এটাকে প্রুফ সাকসেস 000 পাইলেই এটাকে অ্যালার্ট জেনারেট করবে, এটা। তারপর ইনস্ট্যান্স ডাউন, এটাও তো আমরা দেখলাম, সো এটা ছিল হচ্ছে অ্যালার্ট রুলস ওয়াইএমএল ফাইল, ঠিক আছে। এটা যাবে হচ্ছে সো আমরা যদি আচ্ছা এই স্টপ এখন কেটে দেই, এখান থেকেই তো ওপেন করছি অ্যালার্ট রুলস, হ্যাঁ অ্যালার্ট রুলস, ও এর আগে আমরা পেস্ট করছি অলরেডি, সো এটা আমরা সেভ করে দেই, কন্ট্রোল এস, হ্যাঁ অন বাই অন সেভ হয়েছে। এখন এটাতে অ্যালার্ট রুলস আমরা ফাইলটা জেনারেট করলাম, সো প্রমিথিয়াসকে আমাদের বলতে হবে যে এই ইনফরমেশনটা কোথায় আছে, কি নামে আছে, ঠিক আছে। সো প্রমিথিয়াস ওএমএল ফাইল অলরেডি ওপেন আছে, সো এখানে আমরা এই ইনফরমেশনগুলো অ্যাড করে দিব অ্যালার্ট ম্যানেজারের জন্য। সেটা কিভাবে, অ্যালার্ট ম্যানেজার স্ট্যাটিক কনফিগ টার্গেট কি, এইটা আছে, আমরা অ্যালার্ট ম্যানেজার কনফিগার করছিলাম কোথায়, এই সার্ভারে 9093 তে,
জাস্ট এটাই ওকে বলে দিছি 9093-তে। সো এটা আমি এনাবেল করে দেই। হ্যাশ করা আছে কন্ট্রোল /control s। আচ্ছা, রুল ফাইলসে কি alertrules.yml আমরা এটা অবশ্যই দেখব। ls কি নামে আছে, alertrules.yml, কন্ট্রোল f v মিলছে। alertrules.yml ফাইল এখানে যে নামে থাকবে ওই নামেই দিতে হবে, তাছাড়া চিনতে পারবে না। সো এটাকেও এনাবেল করে দিলাম, কন্ট্রোল s সেভ। ওকে ফাইন। এখন আমাদের কনফিগারেশনটা ঠিক আছে কিনা সেটা চেক করা উচিত। সো প্রমিথিয়াসে আমরা এনাবেল করে দিলাম অ্যালার্ট ম্যানেজার। প্রমকিউএল একটা কমান্ড ছিল না, প্রমটুল, এমটি প্রমটুল চেক কনফিগ, CHECK চেক config file কি etc prometheus.yml। সাকসেস সবগুলোই বলতেছে কি একটা রুল ফাইল ফাউন্ড, একটা রুল অনরুল ফাইল ফাউন্ড, আমাদের একটা রুল ফাইন্ড এখানে অ্যাড করা হয়েছে, কথা সত্য। এবং এখানে 8টা রুল পাওয়া গেছে, ঠিক আছে। সো 8টা রুল ডেফিনেটলি 8 রুলসই হবে, সিস্টেম কখনো ভুল বলে না। 3 4 5 6 8 ঠিক আছে। সো এখন আমাদের তো এটা লাইভ সার্ভিস, ঠিক আছে। আমরা চাই মানে সিস্টেম সিটিএল আমরা কখন প্রমিথিয়াসকে রিলোড দিব না। আমরা যদি দেখি স্ট্যাটাস প্রমিথিয়াস, এখানে প্রমিথিয়াস রানিং আছে। সো আমি যদি এখানে রিস্টার্ট দেই পুরো সার্ভিসটা রিস্টার্ট হয়ে যাবে, এর আগে আমি বলছিলাম। সো এটা প্রফেশনালি কাজ না, ঠিক আছে। আমরা কি এন্ড পয়েন্ট যতটুকু অ্যাড করছি ততটুকু আমরা রিলোড দিয়ে দিব। সো কার্ল একটা কমান্ড ছিল না, কার্ল -x, এইটাই কার্ল -x পোস্ট। এগুলো পোস্ট কি কারণে দিছি সেটা অলরেডি আমরা বলছি। এতটুকু আমাদের মেইন কনফিগারেশনে হাইফেন দিয়ে হাইফেন রিলোড, অর্থাৎ লাস্টের এন্ড পয়েন্টটুকু আমরা রিলোড দিচ্ছি, দিয়ে দিলাম। এখন যদি আমরা 9090-তে যাই আমরা 9090-তে আমাদের প্রমিথিয়াস ইনস্টল করা। টার্গেট এসে শোলেস, আমাদের সবগুলো সার্ভিসই আপ, ঠিক আছে। সবগুলো সার্ভিস আপ, আনহেলদি একটাও নেই। সো এখন আমরা মনিটরিং সেটআপ তো ডান করলাম। এখন আমাদের ইমেল যে আসবে, নোটিফিকেশন আসবে, তার জন্য তো একটা কনফিগারেশন লাগবে, ঠিক আছে, অ্যালার্ট ম্যানেজারের জন্য। সো আমি আগেও বলছি এখনো বলি, প্যাচ লাগানোর মতো কিছু নাই। এখানে অ্যালার্ট ম্যানেজার একটা সেন্ট্রালাইজ সার্ভারেই এগুলো থাকবে, বাকি নোডের কনফিগারেশন গুলো বা ইনফরমেশন গুলো নোড এক্সপোর্টার দিয়ে আসবে, ঠিক আছে। সো আমরা অ্যালার্ট ম্যানেজারে যাব, cd etc অ্যালার্ট ম্যানেজার ls। এখানে একটা OYML ফাইল আছে, অ্যালার্ট ম্যানেজার OYML। এখানে আমরা এই ইনফরমেশন গুলো দিয়ে দিব। ইনফরমেশনটা আগে নিয়ে আসি। বেটার হয় এটা হচ্ছে আমরা অ্যালার্ট ম্যানেজার OYML ওপেন উইথ ভিজুয়াল স্টুডিও কোড।
এখানে যা আছে হ্যাশ করে দেই, বাই ডিফল্ট এগুলো লাগবে না। আমাদের একটা কনফিগারেশন যেটা আছে এটা দিয়ে দেই, কন্ট্রোল জেড ম্যানেজার। সো এখানে এই মেইলে অ্যালার্ট যাবে ফ্রম, একটা নাম দিছি। এখানে অথ পাসওয়ার্ড একটা অপশন আছে, ঠিক আছে। এটা হচ্ছে মেইল মেইল থেকে আর কি এটা জেনারেট করে দিতে হবে। বাকিগুলো আমরা এগুলো সম্পর্কে অলরেডি জানি। সো সেটা কিভাবে আমরা করব, আমরা ধরলাম মেইলে যাই, আচ্ছা ইনিশিয়াল অবস্থায় সব ডিলিট করে দেই, কিছুই নাই। সো এখান থেকে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, এখানে আমরা সার্চ দিব হচ্ছে অ্যাপ পাসওয়ার্ড। অ্যাপ পাসওয়ার্ড অবশ্যই 2FA এনাবেল করে নিতে হবে। পাসওয়ার্ড দিতে হবে, দিলাম, দেওয়ার পরে এটা ডিলিট করে দেই, আগে ছিল। ধরলাম এখানে লিখে দেই অ্যালার্ট ম্যানেজার, যেন বুঝতে পারি এটা কার জন্য এটা ক্রিয়েট করছিলাম। সো এটা আসলো, আসার পরে এটা কপি করলাম, কপি করে ভিএস করে যদি যাই এখানে দিয়ে দিব, ঠিক আছে। কন্ট্রোল ভি, কন্ট্রোল এস। সো এটা হচ্ছে মেইলটা যে আসবে ওইটার কনফিগারেশন, ঠিক আছে। রিসিভার ইমেল নোটিফিকেশন, রিসিভার নেম ইমেল নোটিফিকেশন, ইমেল কনফিগ টু ফ্রম স্মার্ট হোস্ট, ঠিক আছে। এটা 587 পোর্ট ইউজ করবে এসএমটিপির। অথ ইউজার নেম, অথ আইডেন্টিটি, অথ পাসওয়ার্ড, এভাবে আমরা দিয়ে দিব। সেভারিটি ক্রিটিক্যাল, তারপরে টার্গেট ম্যাচ, সেভারিটি ওয়ার্নিং ইকুয়াল, অ্যালার্ট নেম ডেভ, ইনস্ট্যান্স, এগুলো দেখাবে আর কি। কন্ট্রোল এস করে দেই, দেওয়ার পরে আমরা যেহেতু এটা অ্যালার্ট ম্যানেজার সার্ভিস তো আমরা এর আগে কনফিগার করছিলাম, আমরা দেখি সিস্টেম সিটিএল স্ট্যাটাস অ্যালার্ট ম্যানেজার সার্ভিস অ্যাক্টিভ আছে, ঠিক আছে। জাস্ট এটাকে আমরা কি করব, একটা রিস্টার্ট দিয়ে দিব, রিস্টার্ট দিলাম। এখন স্ট্যাটাস যদি চেক করি, ঠিক আছে, অ্যাক্টিভ অ্যান্ড রানিং। এখন এখানে তো আমার প্রমিথিয়াস ওএমএল তো আমার ডকারের দিয়ে যে জেনকিন একটা সার্ভিস চলতেছিল বোর্ড গেমের, ওটাও তো আছে, ঠিক আছে। প্রমিথিয়াস যদি যাই, এই যে জেনকিন্স, এটা একটা আর একটা সার্ভিস থাকা উচিত, এই যে এটা 808 অনে, এখনই চেক করে নিই। এই সার্ভিসটা আছে, ঠিক আছে। সো আমি যদি এখানে দেখি ডকার পিএস হাইফেনে 808 অন পোর্টে চলতেছে সার্ভিসটা। সো ডকার স্টপ, স্টপ করে দিলাম সার্ভিসটা, ডকার পিএস হাইফেন এ। সো আমাদের ডেফিনেটলি এটা যেহেতু ওয়েবসাইট ডাউন, আমরা যে সময়টা দিছি ওই সময়ের পরে অবশ্যই মেইল জেনারেট হবে, ঠিক আছে। সো আমরা ওয়েট করি। সো আমি কি করছিলাম, যদি সার্ভারে যাই, সার্ভারে গিয়ে যদি দেখাই, এখান থেকে আমি এই কমান্ডটা SSH রুট, আমি এই নোট থেকেই
233 আমার যে ওয়ার্কার নোড আছে ওইটাকে আমি ইনিট 0 করে দিছি, মানে শাট ডাউন করে দিছি। ঠিক আছে, এসএসএস রুট অ্যাট ওই আইপিটা দিছি এবং ডাবল এর ভিতর ডাবল ইনিট 0 দিয়ে দিছি। মানে 233 অর্থাৎ ওয়ার্কার 01 এটা ডাউন হয়ে গেছে। ঠিক আছে, পিং করে দেখছি যে হ্যাঁ ডাউন হয়ে গেছে। সো যেহেতু ওয়ার্কার নোড ডাউন, নোড এক্সপোর্টার অবশ্যই স্ক্রেপ করতেছে। স্ক্রেপ করে কি বলছে যে অলরেডি অ্যালার্ট জেনারেট করছে। কি বলছে? ইনস্ট্যান্স ডাউন। ঠিক আছে, যেহেতু এটা পুরো ইনস্ট্যান্স ডাউন হয়ে গেছে, জব কি আমাদের যে ডিসক্রিপশন ছিল এখানে, জব নেম প্রমিথিয়াস ওএমএল ফাইলে এটা জব নেম নোড এক্সপোর্টার ওয়ার্কার 01 233। ঠিক আছে, সো নোড এক্সপোর্টার ওয়ার্কার 01 এটা ইনস্ট্যান্স ডাউন আছে, এটা ডাউন হয়ে গেছে। তারপরে অ্যানোটেশনস, এগুলো যেভাবে আমরা ওইখানে অ্যানোটেশনস গুলো লিখছি যে অফ, অ্যানোটেশনস গুলো যদি এখন আমরা দেখি, এটার জন্য যাওয়া লাগবে হচ্ছে অ্যালার্ট ম্যানেজারে। ইনস্ট্যান্স ডাউন যেহেতু এটা, যে এন্ড পয়েন্ট এত ডাউন। ঠিক আছে, তারপরে এইটা যদি দেখি ডিসক্রিপশন। ঠিক আছে, ডিসক্রিপশনে কি আছে? ডিসক্রিপশন এত অফ জব নোড এক্সপোর্টার, অর্থাৎ ওই যে আমরা যে লেভেলটার কথা বলছিলাম। ঠিক আছে, ওই লেভেলটাকে ধরে নিয়ে আসছে। ঠিক আছে, ওই লেভেলটাকে ধরে নিয়ে এসে অফ নোড এক্সপোর্টার, ওয়াইএমএলটা কই, অফ নোড এক্সপোর্টার of job node exporter has been down for 1 minute. Mail এখানে ওইটা বসায় দিছে। ঠিক আছে, দেখেন, ঠিক আছে, ডাউন ফর 1 মিনিট। ঠিক আছে, সামারি এন্ড পয়েন্ট, তারপরে সামারিতে কি ছিল? এইটা এন্ড পয়েন্ট এত ডাউন। ঠিক আছে, সো এই যে এটাকে ও স্ক্রেপ করছে ডলার লেভেলস ডট ইনস্ট্যান্স। ঠিক আছে, সো ডলার লেভেলস ইনস্ট্যান্স এতটুকু ডাউন। সো আমাদের মোট কথা হচ্ছে অ্যালার্ট কাজ করতেছে, যেহেতু ইনস্ট্যান্স ডাউন হয়ে গেছে, ওই ইনস্ট্যান্স ডাউনের অ্যালার্ট ফায়ার করে দিছে। ঠিক আছে, তারপরে এটা তো ওয়েবসাইট, এই সার্ভিসটা আসলে নাই এইখানে। ঠিক আছে, যার জন্য পাচ্ছে না, স্ক্রেপ করে বলতেছে ডাউন। সো এটা ছিল হচ্ছে অ্যালার্ট ম্যানেজারের মূল কনফিগারেশন কিভাবে করে। ঠিক আছে, সো আমাদের প্রমিথিয়া মনিটরিং ক্লাস এখানেই শেষ হয়ে গেল। আমরা নেক্সটে অবজারভেবিলিটি নিয়ে পড়াশোনা করব। ঠিক আছে, সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। See you on day 2. Bye.